থেকে বাংলাদেশে আরো ২০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আপাতত আটকে গেছে। সঞ্চালন লাইনের সক্ষমতার ঘাটতির অজুহাত দেখিয়ে ভারত এই অনুমোদনের প্রক্রিয়াটি স্থগিত করেছে। তবে জুনের ১৫ তারিখ থেকে মধ্য জুন থেকে ভারতের উপর দিয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। বাংলাদেশ আরো ২০ মেগাওয়াট বেশি আনতে চেয়েছিল, সেখানে ভারতের আপত্তির কারণে সেটা হয়নি। এই নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়ায় বিষয়টি নিয়ে খুবই সবার হেডলাইনগুলো এরকমই ছিল যে ভারতের আপত্তির কারণে নেপাল থেকে আসছে না বিদ্যুৎ। ফরিদ ভাই, বিষয়টিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং আমাদের আলোচক রাশেদ ভাই, সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি শুরুতেই বলেছেন যে এটা ভারত অজুহাত দেখিয়েছে। ভারত অজুহাত দেখাইছে, কিন্তু আপনি কেমনে বুঝলেন? বাংলাদেশের সংবাদপত্র লিখলে তো হবে না, তার তো টেকনিক্যাল সমস্যা থাকতেই পারে। আপনার দেশে তেলের দাম বাড়ে যায়, ওটাও কি ভারতের দোষ ছিল? অজুহাত কেন? এটা তো আমাদের দেশের পত্রিকা লিখেছে, ভারতের পত্রিকা কি লিখেছে সেটা তো আপনাকে পড়তে হবে, সেখানে কি লেখা। তাদের টেকনিক্যাল সমস্যা হইতেই পারে। ধরে নেন তারা ইচ্ছা করে দিল না, কিন্তু টেকনিক্যাল সমস্যা আপনাকে বললো। কি সমস্যা তাতে? আপনি যে ভারতের নাম শুনতে পারেন না, যে ভারত গরুর মুদ খায়, সে মুদ খাওয়া দেশের উপর দিয়ে ভারতের উপর দিয়ে আরেক হিন্দু দেশ নেপালের কারেন্ট নিয়ে আসবেন, কারেন্টের মুসলমানি করতে হবে না? তাহলে ওটা তো ইসলামীকরণ করতে হবে। এখন তাদের টেকনিক, আবার আপনি বলছেন শিরোনামে আসছে, পরে তারা দিবে, তার মানে তাদের অভিযোগ সত্য, বাংলাদেশের অভিযোগ সত্য না। টেকনিক্যাল সমস্যা হইতেই পারে, টেকনিক্যাল সমস্যা যে কোনো জায়গায় হতে পারে। ওই যে কয়েকদিন আগে তো ফেসবুকই চলে নাই, এই যে ৩-৪ ঘন্টা ২ ঘন্টা ছিল না। টেকনিক্যাল সমস্যা আমেরিকায় যদি হয়, তাহলে ভারতের তো হইতেই পারে, কারণ ভারত তো গরুর মুদ খাওয়া দেশ, তাদের তো ভুল হইতেই পারে। ভারতের লোকের রাস্তায় হাগে মুতে, হয়তো তখন যে তারটা ঠিক করবো রাস্তায় হাঁকতে গেছিল, মুততে গেছিল, একটু দেরি হয়ে গেছে, অথবা সে গরুর মুতের শরবত খায় নেশা হয়ে গেছিল, তাই সে পারে। টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে। রাগ করার তো এত রাগ করেন কেন? কেন বলেন যে এটা ভারতেও জোয়ার দেখাইছে? তা আপনারা তো ভারতেও জোয়ার দেখাইছে, তা আপনারা কি হাত দেখায় তেল চাইছিলেন? ভারতের পত্রিকায় তো আসছিল যে বাংলাদেশের সরকার ভিক্ষাবৃত্তি করে তেল নিয়ে গেছে আমাদের, এই শিরোনামটা পড়েছিলেন কি? সেটা তো প্রতিবাদ করা উচিত ছিল, আমরা সেটা করি নাই। এই যে আপনি দুষ্ট লোকেরা যাকে কষা সাইদ বলে, আমি আবার তার নাম দিয়েছিলাম মান্না ভাইয়ের পেতিপাড়া। এখন তো আর সে মান্না ভাইয়ের পেতিপাড়া নাই, এখন তারেক রহমানের পাড়া। কেন বললাম পাঠা? অনেকেই বলবেন বডি শেমিং করলাম না, আমি করি নাই তো। আপনি দেখেন ইমিগ্রেশনে গিয়েছে, আরে ভাই আমগরে দেখে অন্তত, আমগরে ৩ জনের চেহারা খুব একটা ভালো তো আমি দাবি করতেছি না, কিন্তু আমরা ৩ জনে যদি ইমিগ্রেশনে যাই ভাবে ২.৫ ঘন্টা ভাই দাঁড় করায় রাখবে না। দিল্লি তো দূরের কথা, আমেরিকা তো ২.৫ ঘন্টা দাঁড় করায় রাখবে না আমাদের। তাহলে কি এমন তার চেহারা, তারা দেখলে বললো নেশৌরি আ গয়া, এই নেশৌরি কই এডভাইজার হো सकता है क्या? মানে তার দেখে কেউ বিশ্বাস করতেছে না। মানে তারেক রহমান এমন একটা, আমাদের জাতীয় ভাইয়া, আমাদের বাংলাদেশের সরকার এমন একটা লোককে জাতীয় একজন উপদেষ্টা বানাইছে যে তার বিদেশিরা পছন্দই করতেছে না, যে একটা দেশের উপদেষ্টা চেহারা এরকম হইতে পারে। আমার কাছে তো এটা তার আমি নামই দিয়েছিলাম পেতিপাড়া, তো এখন একটু যেহেতু উপদেষ্টা হয়েছে তার নাম দিয়েছি পাড়া, মানে একটু উন্নত করাইছি আর কি। তো এরে যদি আপনি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী বা বরিশালে নিয়ে যান, ইভেন রংপুর সবচেয়ে দরিদ্র জায়গা, শেরপুর আরো দরিদ্র জায়গা আমাদের পাশে, জামালপুরে তো বেশি ধনী না, এই সমস্ত জায়গায় নিয়ে তারা কোনো মুদি দোকানে বসান, লোকজন তো মনে করবে এই দোকানের নয়া কেরানি, কোনো কেরানি আইছে, এরা তো উপদেষ্টা মনে করবে না। এখনো পুলিশ পাশে থাকলেও কেউ বিশ্বাস করবো না। আমার যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট বানাই দেন, আমার তো আমেরিকার জনগণ বিশ্বাস করবে না, ওই দেশের পুলিশ বিশ্বাস করবে না, কাছে আরো তো একটা ব্যাপার। আমারও যদি বাংলাদেশের এখন ক্যাবিনেট মিনিস্টার বানাই দেন, মানুষ তো বিশ্বাস করবে না। আমারও যদি ভারতের ক্যাবিনেট মিনিস্টার বানাই, বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ আগে হইলো বাংলা প্রবাদ আছে না, আগে হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। একটা ব্যাপার আছে তোরে ভাই, পাণ্ডিত্য সর্বত্র, মানে বিদ্যান সর্বত্র পূজ্যতে, এটা হইতে পারে। বিদ্যানের সাথে চেহারা সম্পর্ক নাই, কিন্তু আর পৃথিবীর সকল পেশার সাথে। আরে জাহিদের এনে ডাকাতি করতে গেলে তুমি আপনাদের 10 বছর পোলাপান থাবড়া মারবো। জাহিদের এই যে পাড়া জাহিদ পেতিপাড়া, মান্নাবের পেতিপাড়া সাবেক, আর বর্তমান আমাদের জাতীয় ভাইয়া মুসলেখা প্রধানমন্ত্রী উপদেষ্টা পাড়া, ও যদি আমার পোলার সামনে, আমার পোলার বয়স মাত্র 12-13 বছর, ওর সামনে যদি ও সাব মেশিন গান নিয়ে দাঁড়ায়, একে পড়ি যাবেন না। সাব মেশিন গান নিয়ে যদি দাঁড়ায় বলে তোর কাছে কি আছে দে বেটা, আমার পোলা ওরে থাপড়ানো, বিশ্বাসই করবো না যে ডাকাই।
ভাই একটা চেহারার ব্যাপার আছে তো, ডাকাতি তো কারে নেয়। আমি একবার ছোটবেলা গিয়েছিলাম, বুঝছেন, আমাদের অঞ্চলে আপনি জানেন তো ময়মনসিংহ অঞ্চলে ডাকাত ডুকাত আছে। তাই আমি বলছিলাম চাচা আমার একদিন নিয়ে যাবা, তোমার লগে যাবো কামে কামে, মানে বুঝছেন তো, ডাকাতি করতে, মানে মজা করে বলছি। আমার এলাকায় চিন্তা ভাবনা ডাকাই, জামালপুরের, মধুপুরের, ময়মনসিংহের। আমার কি বলছে জানেন, তোর চেহারা দেখি তো মনে হয় যে তুই চেহারা মারতে পারিস না, তোর নিয়ে যায় শুয়োরের বাচ্চা, আমরা যাই পুরা ধরা খামো, পুরা টিম তোর নিয়ে। কই ভাই তুই কেমনে বলি, এই তুই এটা কি বলি, এই তুই কেমনে জানলি আমরা ডাকাই, ধরা খাই গেছে। পরে কই, তুই কেমনে জানলি হারাম দাদা, আমি কে, তোমার এলাকায় তো সবাই জানে তুমি ডাকাতি করো, তুমি কখনো ময়মনসিংহ যায় ডাকাতি করো, ময়মনসিংহের লোকের সাথে, গভর্নর লোকের সাথে, মধুপুরের লোকের সাথে যায় বিভিন্ন জায়গায় ডাকাতি করো, ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতের সাথে যায় বিভিন্ন জায়গায়, আমরা তো জানি। হারাম দাদা, লোকটার নাম হলো লুৎফর ডাকাত আমাদের এলাকায়। এটা এমন না যে ঠাট্টা, উনি আসলে একজন ডাকাত ছিলেন, তিনি জেলও খেটেছিলেন 14 বার। তার সাথে বলছিলাম কাকা একদিন আমার নিয়ে যাবা, মানে আমাদের এলাকাতে আমাদের দোকানের পাশে তার দোকান ছিল। আমি বললাম আমার নিয়ে যাবা, ফাজলামি করা, তোর বাপ হইলে এক নিরীহ, তুই এই লেখ নিরীহ, তোর নিয়ে যায় আমি ধরা খামো। তো চেহারা তো একটা ব্যাপার রে ভাই, আপনি চাইলেই তো জানে তারা যে কোনো জায়গায় দিতে পারেন না। আপনি যদি এই যে আমাদের তিনজনে যদি বাইতুল মোকাররমের খতিব বানান, যদি যায় বলে আমরা বাইতুল মোকাররমের খতিব, মুসল্লির তো জুতা তুলে আমাদের পিটাবে, ওটা ফাজলিমি করার জায়গা, বাসা তো চেহারা দিতে বোঝা যায় তুই কি। তো এই দশা ঘটেছে আমাদের জাহিদ সাহেবের, এটা আমাদের, তার অপমান ব্যক্তিগত হইলে সমস্যা ছিল না, কারণ ব্যক্তি মাসুদ, আমজনতার মাসুদ সমস্যা হইলে, বেজ্জিত হলে সমস্যা নাই, ব্যক্তি ব্যক্তি শেখ ফরিদ বেজ্জিত হলে সমস্যা নাই, ব্যক্তি রাশেদ ফ্রান্সিস বেজ্জিত হলে কোনো সমস্যা নাই। কিন্তু যখন বাংলাদেশের মাসুদ, বাংলাদেশের রাশেদ, বাংলাদেশের ফরিদ, তখন কিন্তু যায় আসে, তখন পুরো দেশটা বেজ্জতি হয়ে যায়। তো জাহিদ পাড়া আমাদের দেশটাকে বেজ্জতি করেছেন, কোনো সন্দেহ নাই। কূটনৈতিক এটা শিষ্টাচারের বহির্ভূত, তাকে জেনে চিনে তারে বের করে দিয়েছে, 2.5 ঘন্টা বসে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য বেজ্জতি, এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু দুইখান কথা আছে, এই জাহিদ পাড়া যে বাটপারিটা করলো, আপনি চিঠি দিয়েছেন রাশেদ সাহেবের কাছে যে শেখ ফরিদ আমার বিআই, তার বাস্তি, তার বাইস্তার কাছে বিয়ে হয়েছে, শেখ ফরিদ আমার বিআই, বা ফরিদের বাস্তি আমার পোলার কাছে বিয়ে হয়েছে, আমার বিআই লিখে দিলেন। তাহলে ওইখানে যায় তো আমাকে বলতে হবে যে আমি আলম সাহেবের বিআই, তাই না রাশেদ ভাই? আপনার বাড়িতে যাই তো এটাই বলতে হবে, কারণ আপনি তার আরেক বিআই, আরেক বাইস্তের আপনি বিআই মনে করেন। কিন্তু এখানে যাই বললাম না আমি তো তার কিছু হয় না, তাহলে কি করবে, আমরা তো আমার গেটিদের বাড়ি করে দিন, তুই বেটা কি আমার বাড়ির মধ্যে ঢুকাস। জাহিদের কথা লেখা আছে, দিল্লি ইমিগ্রেশন লিখে দিয়েছে, মানে বাংলাদেশের হাই কমিশন, দিল্লির হাই কমিশন, ইন্ডিয়ার হাই কমিশনকে লিখেছে যে তিনি হচ্ছেন একজন প্রতিমন্ত্রী মর্যাদার, আমাদের উপদেষ্টা প্রধানমন্ত্রী। তাহলে ওইখানে কি সবুজ পাসপোর্ট চলবে আপনি বলেন আমাকে? আপনি যখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান, আপনার এডমিট কার্ড লাগবে না? আপনি চেহারায় যাই হন, ধরেন আপনার ছাত্র আমি চিনি, আমি জীবনে যখন প্রথম পরীক্ষা দিতে যাই, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার মনে ছিল না, 0.5 ঘন্টা দেরি গেছিলাম, দৌড়াই গেছিলাম, মানে এডমিট কার্ড ছাড়া। সবাই আমার চিনে, কে চিনে, দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল, কে চিনে না আমারে? আমার এলাকার কলেজ সবাই চিনে, দোকানদার বলছে না আমার ঢুকতে দেয় নাই, কারণ 0.5 ঘন্টা পার হয়ে গেছে, আর চলবে না। বলে না 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 কো, আমার স্যার আমার দেখে মুখ ঘুরাই নিয়ে চলে গেছে, কারণ দেরি হয়ে গেছে 0.5 ঘন্টা। ওই স্যার আর স্যার আমার বাড়ি একসাথে, আমি দিতে পারি নাই। আমার ব্যক্তিগত উদাহরণ দিলাম। তা আপনাকে কেন জায়গা দিবে? জাহিদ ওখানে লেখা আছে আপনি লাল পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি একটা মিটিং এ যাচ্ছেন, সেখানে বলা হয়েছে আপনি প্রতিমন্ত্রী, তাহলে তো আপনার লাল পাসপোর্ট থাকবে, আপনি সাধারণ পাসপোর্ট নিয়ে যেতে পারেন না। এই এটা ইচ্ছা করে, এই পেতিপাড়া ইচ্ছা করে এই কথাটা বলছে, কারণ সে ভারতকে কিন্তু সামার বলছে, মনে আছে আপনার? সেই দেশকে আপনি সামার বলেন, সেই দেশ আপনি, আমাকে যদি আপনি সামার বলেন, বা আপনাকে যদি আমি সামার বলি, আপনার বাড়িতে আমরা ঢুকতে দিবেন না? আমি আপনার বাড়িতে ঢুকতে দিব? এটা কি সম্ভব? কখনো কি সম্ভব? আপনি আমাকে বলেন। তো ভারতের মতো একটা দেশকে আপনি সামার বলছেন, ওরা দেখাই যায় সামারের বাচ্চা, সামারের মতো জাহিদের, ওরা দেখলে সামার হিসেবে যদি বলা হয়তো একটা সামার যাইতেছে, তাহলে জাহিদের বিশ্বাস করতো, কিছুই হইতো না। উপদেষ্টা বলছে মানুষ চেহারা দিয়ে বিশ্বাস করেনি, এই ফাত্রারে কেউ বিশ্বাস করেনি, তারা এখনো বাংলাদেশের মানুষ চিনে না। এই শেখ ফরিদ, রাশেদ এবং রাশেদ হায়দার এবং আমজনতার মাসুদকে বাংলাদেশের মানুষ যত চিনে, জাহিদ পাড়াকে এখনো তার 10 ভাগের 1 ভাগ মানুষ চিনে না, এই তারেক রহমানের উপদেষ্টা হওয়ার পরেও। বিশ্বাস নয় আপনি জিজ্ঞেস করেন, বাংলাদেশের যে কোনো গলিতে যে জিজ্ঞেস করেন, জেলাতে যা জিজ্ঞেস করেন জাহাজ পাড়াকে চিনে কিনা, চিনবে না। 64 জেলায় আমাদের কিন্তু অলিগলিতে চিনে। পরিচয় তো একটা ব্যাপার রে ভাই, আপনি হুট করে একটা ধরে আয় না, বিএনপির আর কোনো লোক ছিল না, তারে যদি আজকে বেজ্জতিত হইতেন না। আর জাহিদ পাড়া পরিকল্পিত ভাবে করছে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য, তারে এটা এটা আইএসআই, আপনাকে বলে দিই আমি, এটা আমার চ্যানেলে বলতে চেয়েছিলাম, আপনাকে আমি বলি, এটা আইএসআই এর পরিকল্পনা, এটা তুরস্কের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, পাকিস্তানের গোয়েন্দাদের পরে যে তুমি জাহাজ পাড়া এইভাবে যাবা,
এটা তারেক রহমান বুঝতেই পারে নাই যে এই ঘটনাটা ঘটাই দেবে। অহেতুক একটা বিতর্ক সৃষ্টি করলো। আপনি লাল পাসপোর্ট নিয়ে গেলে ধরেন আপনারা পছন্দ করে না, লাল পাসপোর্ট নিলে তো কোনো কোশ্চেনই করা যাবে না আপনাকে, কেন লাল পাসপোর্ট নিয়ে গেলেন না? কারণ এটা ইচ্ছা করে আপনি এই ঝগড়াটা পায়ে পাড়া দেখাই যে বাজাইছেন। আর ভারতের সুযোগ পেয়ে গেছে একটু আপনার বেজ্জতি করার, আপনার বেজ্জতি করাই দিছে। তে দোস্তি পাক্কা খরচা আপনার দুইজনই উইন উইন। জাহিদ পাড়া চাইছে একটা বিতর্ক হোক, সেটা হয়ে গেছে। কারণ জাহিদ পাড়া তো বিএনপির লোক না, কারণ সে দেশের চিন্তাও করে নাই, সে বিএনপির দলের লোক না, সে উইরা এসা জুড়ে বসার লোক। সে কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো বামে, কখনো আদা বাম, কখনো আদা ডান, কখনো আদা 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 মোল্লা, কখনো হাফ মোল্লা, কখনো হাফ পাকিস্তানি, কখনো কোয়ার্টার ভারতীয়, বিভিন্ন তার চরিত্র, তার তো অবস্থান পরিষ্কার না। তো তিনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। ভারতও একটা চপেটাঘাত দেওয়ার জুতার বাড়ি আমাদের দিতে চেষ্টা করেছিল, সুযোগ খুঁজতেছিল, পেয়ে গেছে, দিয়ে দিয়েছে। দুইজনই উইন উইন, মানে জাহিদ পাড়া উইন উইন, ভারত উইন উইন, কিন্তু বেজ্জিত হয়ে গেছে আমরা, আমাদের দেশটা বেজ্জিত হয়ে গেছে। এটা হলো দুঃখের কথা। তবে এটা আমাদের কপালে বরাদ্দ ছিল আমাদের খাজিলতের জন্য। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। রাশেদ হায়দার ভাই, নেপাল থেকে যে বিদ্যুৎ আসার কথা, যেটা ভারতের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে, যেটা কিন্তু আমাদের দেশে কিন্তু এই অংশটাকেই বেশি হাইলাইট করা হয়েছে। প্রকারান্তরে আর মধ্য জুনে 40 মেগাওয়াট বিদ্যুৎ নেপাল থেকে আসবে, যেটা ভারতের উপর দিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে প্রচারটা হয়েছে 20 মেগাওয়াটের অতিরিক্ত যে বিদ্যুৎটা তারা বাংলাদেশ চেয়েছে, সেটাতে সঞ্চালক লাইনের ত্রুটির কথা বলে ভারত বলছে এটা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু 40 মেগাওয়াট ঠিকই আসবে। এখন এতে কি আমরা কেন ভারতকে এইভাবে নেতিবাচক ভাবে তুলে ধরলাম? এই রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, যে 40 মেগাওয়াট তো আসবে মধ্য জুন, বলতে তো আজকে 15 তারিখ, 40 মেগাওয়াট তো আসবে। যদি এইটা হইতে যে 40 মেগাওয়াট না 4 মেগাওয়াট আসতে পারবে না, তাইলে কথা ছিল আপনি বলতেন ভারত দেয় নাই। 40 মেগাওয়াট তো দিছে। বাংলাদেশে লোডশেডিং করে না বিভিন্ন গ্রামে গঞ্জে, কি কয় যে সঞ্চালনার লাইনের প্রবলেমের কারণে ভারত কি এটা দিতে রাশেদ হায়দার, ভারত কি এই বিলটা ভারত দিতে বাধ্য না। ভারত যদি বলে যে এক ফোঁটা বিদ্যুৎ আসতে দিব না, কেউ কিছু করতে পারবেন না। তো এটা ভারতের সাথে এটা কি ইন্টারন্যাশনাল কোনো চুক্তি আছে নাকি যে আপনার দেশের উপর দিয়ে যা ইচ্ছা তা যাইবো? তো কালকে কবে যে ভারতের উপর দিয়ে আমি আনবো, কি বলে, কামান আর পারমাণবিক বোমা আনবো, ভারত এটাও দিতে বাধ্য হবে। আর বিদ্যুৎ সঞ্চালন লাইন আগে হয়তো একটা সিস্টেম ছিল যে ঠিক আছে 40 মেগাওয়াট পর্যন্ত আমরা ক্যাপাসিটি, বা একটা দেশের 60 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা 40 মেগাওয়াট পার করতে পারবো ক্যাপাসিটি, বাকিটা থাকবে। এখন আপনি চাইতেছেন না ভাই, এখন আমি কইলাম, আজকে কইলাম যে ভাই 60 মেগাওয়াট আসবে, তাহলে হবে না। তো আপনার একটা বাসের ক্যাপাসিটি আছে 36 জন যাত্রী নেওয়ার, এখানে আপনি কি 80 জন যাত্রী দিনে কি একটা বাস চালাবে না। তো সেটা কোথাও নাইমা যাও ভাই, 36 জনই নিব। 40 মেগাওয়াট আসতে দিতেছে তো ভাই। আর ওই যে ফরিদ ভাই একটু আগে বললো না যে এটা মুসলমানই করাই দিব, আমার কথা যে 20 মেগাওয়াট এখন দিচ্ছে না বলে ভারত এত আপনার নেপাল থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে মায়ানমার হইয়া লাইন ঢুকান, তাইলে একটা নেপাল থেকে পাকিস্তান দিয়ে লাইন ঢুকাই আপনি বিদ্যুৎ 60 মেগাওয়াট 6000 মেগাওয়াট আনেন না, সমস্যা তো নেই। সেটা না করে 20 মেগাওয়াট দিতেছে না, 20 মেগাওয়াট দিতে সব পত্রিকায় লিখতেছেন কি 20 মেগাওয়াট দিতেছে না। টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে না, ক্যাপাসিটি থাকতে পারে না। ভারত তো যদি এখন আমরা অনেকে বলে যে ভাই 40 মেগাওয়াট কি আমরা কি ফ্রি আনতেছি নি, ভারতের তো চার্জ দিতেছি, পয়সা দিচ্ছি। তো ভারত কি নিজের ব্যবসা নিজে বুঝে না যে 40-এর জায়গায় আরো 20 গেলে আরো 20 টাকা বেশি পাবো? নাই, আমার ক্যাপাসিটি, আমার তারের ওই ক্যাপাসিটি নাই, আসে নাই। এক সময় তারেক রহমান খাম্বা গাড়ছিল, কিন্তু তার ছিল না বিধে খাম্বাতে তার ছিল না, পরে হে খাম্বা এতে তার লাগাইছে না। এখন খাম্বা কেন লাগাইছে এটার জন্য আমার কারেন্ট দিতে হবে এরকম আছে নাকি? তা তো নাই। আপনার সবকিছুতে একটা নিয়ম শৃঙ্খলা আছে যে আমি কোনভাবে কিভাবে, এই যে আপনি ছবি দেখাইতেছেন দেখেন, এগুলো সবগুলা আমাদের 11,000 ভোল্টের তার, আবার 404 ভোল্টও আছে, আবার 220 ভোল্টও আছে। এখন আপনি এক কাম করেন, 220 ভোল্টের তারের ভিতরে 11,000 ভোল্টের এটারে ঢাইলা দেন, দেখি যায় কিনা বিদ্যুৎ। 33,000 ভোল্টেজও আছে, 33,000। হ্যাঁ, ওটা ঢাইলে দেন, যাইবো? ওটা যাইবো না ভাই।
এখন আমার পেট্রোল এই আপনার বিমান একটা যদি সিটাং থেকে কইলেন যে আপনি ঢাকার দিকে যাবে ওই বিমান, এখন এই বিমান কি সিটাং থেকে নাবে এবার আমেরিকা লইয়া যাও, তেল তুলা ছাড়া কোন চেকমেক ছাড়া আমেরিকা নিয়ে যাইতে পারবো? তাহলে বুঝার বিষয়। রাশেদ হায়দার ভাই, এটা তো খুবই আপত্তিকর এবং লজ্জাজনক, যেটা হলো এই যে ফরিদ ভাই যে বিষয় আলোচনা করলেন আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা তার বিষয়েও একই সাথে দুটো ঘটনা, এদিকে সীমান্তে সমস্যা চলছে, ওদিকে বিদ্যুৎ নিয়েও সমস্যা চলছে, নেপাল থেকে যে বিদ্যুৎ আসবার কথা, এই সবগুলো সমস্যা ভারত কি বাংলাদেশকে খুব চাপে ফেলতে চায়? আপনার কি মনে হয়? দেখেন ফরিদ ভাই যেটা বলছে, ফরিদ ভাইয়ের একটা কথার সাথে আমি 100% একমত। সেটা হচ্ছে কষা জাহিদে যেটা করছে, পাসপোর্ট বাংলাদেশি সাদা পাসপোর্ট নিয়ে যাওয়া, এটা হচ্ছে যে আইএসআই বা টার্কির চাল হইতে পারে। তার কারণটা কি আমি বলি, যে কষা জাহিদরে এখানে বলছে যে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে। আপনাকে বসায় রাখছে কেন? ফরিদ ভাই কিছু কিছু কথা তো বলেই ফেলছে। তো আমি যেহেতু দীর্ঘ প্রায় 15-16 বছর ইমিগ্রেশনে চাকরি করছি, সরাসরি ইউরোপিয়ান এয়ারপোর্টের ইমিগ্রেশন, পাসপোর্ট কন্ট্রোল, লাগেজ চেকিং সবগুলো আমাদের করতে হয়েছে। বছরে আমরা 3 মাস আবার ট্রেনিং নিতাম বিভিন্ন জায়গায় কিভাবে কি। আপনার ধরেন সবাই তো আপনার ভিআইপি চ্যানেল ইউজ করে, যারা ভিআইপি গেস্ট, তো ভিআইপি গেস্ট ভিআইপি চ্যানেল ইউজ করবে। আর ভিআইপিদের জন্য কোনো জায়গায় 3 বেল্ট, কোনো জায়গায় 2 বেল্ট, 1 বেল্টও আছে। আর নর্মাল বিদেশি পাসপোর্ট ওই বাংলাদেশি এয়ারপোর্টে দেখবেন আপনি। ভিআইপি চ্যানেল দিয়ে আপনারা যারা যাবে তাদের পাসপোর্টের সমস্ত কিছু আগেই দেয়। এটা কারা দেয়? এটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে। ওরা এটা বিমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিবে, ওখানকার ওরা অনুমোদন পত্র দিয়ে একটা ফাইল বানায় ফাইল পাঠাই দেওয়া হয়। এক্সাম্পল ধরেন আপনি মাসুদ সাহেব একজন ভিআইপি কূটনীতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন যে কোনো আমেরিকাতে, বাংলাদেশ থেকে পাঠাই দেওয়া হয়েছে আমেরিকায়। আপনি যাবেন বিকাল 5টায়, কিন্তু সকাল 6টায় যখন এয়ারপোর্ট খুলবে তখন থেকে ওই রাস্তা ওইটা একদম ক্লিয়ার থাকবে, কারণ ভিআইপি আসতেছে। কখন আসবে তা বিষয় না, কিন্তু ভিআইপি আসলে একটা লাইন থাকবে। কারণ একদিনে তো 50 জন আসে, 20 জন আসে, 10 জন আসে, একজনও আসে ভিআইপি, ওই লাইন ক্লিয়ার, উনি আসবেন। এবং ফ্লাইট নামার ঠিক 45 মিনিট আগে সব ক্লিয়ার করা হয়, ওই রোড ফুল ক্লিয়ার, কারণ এই ফ্লাইটে আমার ওই লোক আসছে। এবং এই পাসপোর্ট ওখানে লোক থাকে অলরেডি, এম্বাসির লোক থাকে, এরা অনুমতি নিয়ে ভিতর পর্যন্ত যায়, ইমিগ্রেশন ফুল যায় না কিন্তু ভিতর পর্যন্ত যোগাযোগ হয় কন্টিনিউ, যে আমার গেস্ট নামছে কিনা এই সেই। তখন যে এটা পাসপোর্ট এগুলো ইমিগ্রেশনের একজন অফিসার ওগুলো রিসিভ করে। পাসপোর্টটা তো যার যার হাতে পাসপোর্ট থাকে, এই পাসপোর্টটা রিসিভ করে কম্পিউটার সামনে যায়, স্ক্যান হয়। হ্যাঁ, এখানে দুইটা ব্যাপার আছে। লাল পাসপোর্ট যেটা আমরা রেড পাসপোর্ট নামে জানি, এইটা কোনো জায়গায় স্ক্যানিং হয় না, এটা ম্যানুয়ালি করতে হয়। আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, যেটা আমাদের আমাদের পাসপোর্টের ঠিকঠাক ফেড কালার, ওইটাও ম্যানুয়ালি করতে হয় ভিআইপিদের জন্য, যাতে এই ডিস্টার্ব না হয়। তার জন্য সবকিছু আগেই দিয়ে দেওয়া হয়, গেলে শুধু পাসপোর্ট নাম্বারটা বসাবে আর কিচ্ছু না, সব তো রেডি। তাহলে এখন যে ইমিগ্রেশনের সামনে পড়লেন, ওই বেটা দেখলো কি আমার ফাইলে তো আছে যে উনি কূটনীতিক, উনি রেড পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্টের মধ্যে তো লেখা থাকবে সেটা। এখন দেখে এটা সাদা পাসপোর্ট একটা নিয়ে আইছেন, এ তো কূটনীতিক না, তার মানে কি এটা কোনো 2 নম্বরই হয়ে গেল কিনা? ঢাকা থেকে ছাইরা দিছে। এখন ঢাকা থেকে আমি রাশেদ যাইতেছি দিল্লিতে, এখন ইমিগ্রেশন অফিসার বললো আমার এই যে ভাই কইলে যে আরে রাশেদ ভাই তো বিশাল ইউটিউবার, দৌড় কি চেক ভাইয়া যান, আপনি কান্দে নিয়ে বসাই দিছে আমার এয়ারপোর্টে, যেটা হয়েছে কষা জাহিদের ক্ষেত্রে। দিল্লি নামার পরে তো আমারে ভাইয়া কেউ চিনে না, আর 2-4 জন যারা চিনে, একটা কথা বলে দিয়ে, আমি যতদিন ইমিগ্রেশনে চাকরি করেছি তখন আমাদের বলা হইতো আমার বাবাও যদি হয় পুঙ্খানু চেক না করে আমি ছাড়তে পারবো। একটু ইলিগেল পাইলে, একটু ফল্ট পাইলে এটা ধরতে হইব মানে কি, মানে হ্যান্ডকাপ পরায় না, মানে আমি সন্তুষ্ট না, আপনার এই পাসপোর্ট দেখে আমি সন্তুষ্ট হই নাই, প্লিজ আপনি আমার একজন স্যার আসবেন, বড় অফিসার, ওনার সাথে কথা বলবেন, আপনি গেস্ট রুমে বসেন। ওনাদেরকে গেস্ট রুমে নেওয়া হয়। তো স্যার তো আর কি, স্যার কি লগে খারাপ যে ও দৌড়ে আইব? স্যারও আইছে, ঠিক আছে কষা যায়, আপনি কইতেছেন কষা যায়, আপনি এই সে, কিন্তু আপনার এইটা কোথায়, আপনি কোথায় যাবেন? কাজে আমি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটা মিটিং এ যাব, চিঠিটা আছে,
হ্যাঁ চিঠিটা আছে, ঠিক আছে, আপনার কপি দেন। এদের কাছে একটা ফটোকপি গেছে ইমিগ্রেশন, এরা মিলে দেখলো যে ঠিক আছে, কিন্তু এরপর ওনার পাসপোর্টের স্ক্যানিং কপি আর এই চিঠি পাঠাইছে কারো ওই ওশান অ্যাসোসিয়েশনের কাছে, স্ক্যান করে পাঠাইছে। এগুলো তো ধরেন আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে, গেছে। যেই বেটা ওগুলা দেখে ওখান থেকে জবাব দেওয়ার কথা, এই বেটা ধরেন টয়লেট ধরে গেছে, হে তো আর নাই অফিসে। সুতরাং হের এটা দেরি আরো 20, 25, 30 মিনিট, 40 মিনিট। এরপরে আইসে, আসার পরে ফাইলপত্র রেডি করছে, ঠিক আছে জাহিদ সাহেব আপনি কেন কূটনীতিক পাসপোর্ট নিয়ে আসছেন না, যেখানে আপনার একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, আপনি তো আম জনগণ না। আপনি এয়ারপোর্ট থেকে বেরোয়ার সাথে সাথে আমার সিকিউরিটি ফোর্স আপনাকে নজরে রাখবে যে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, কিছু হয় কিনা, সব ব্যাপার আছে। তো আপনি এটা করলেন কেন? ও ভাই আমি তো পাসপোর্ট তুলি নাই, কূটনীতিক পাসপোর্ট তুলি নাই, আমি বাংলা পাসপোর্ট দিয়ে আমো। মানে উনি ডোনাল্ড ট্রাম্প। আর ওইটা বাদ কষা জাহিদ কি, কষা জাহিদের চেয়ে তো বেশি জনপ্রিয় আপনার ইয়ে না, কি বলে, শাহরুখ খান। পৃথিবীর কোন অঞ্চলে না চিনি, সে আমেরিকা যাওয়ার পরে শুধু মোহাম্মদ নাম দেখছে, আর কিছু লাগে নাই। এরা ল্যাংটা করে ফেলাইছে 6 ঘন্টা বসায়, শাহরুখ খানের মতন গাবুরের ল্যাংটা করে দিছে ইমিগ্রেশন। আমি ফ্রান্স ইমিগ্রেশনে দীর্ঘ 9 বছর, এরপরে লন্ডন ইমিগ্রেশনে। আমি ফ্রান্স থেকে আমার ওয়াইফ সহ আসতেছি, আমার ওয়াইফরা আটকায় রাখছে, দিবে না। আমি কইতে কিরে, আমার কলিগ, আমি কইতে কিরে এটা আমার বউ। ও আমাদের কইতে তোর বউ কফি খাওয়ামু, নাস্তা করামু, ভাত খাওয়ামু, কিন্তু আমারে আগে কয় যে ভাবির এই যে পাসপোর্ট এইটা ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না। পরে আমি চিন্তা করছি আরে ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না, তখন আমার মনে পড়লো আরে আমরা তো বাংলা পাসপোর্ট তো চেঞ্জ করছি, 15 দিন আগে চেঞ্জ করছি, নাম্বার তো মিলবে না। তাড়াতাড়ি আবার অনলাইনে ঢুকে নাম্বার এটা বসাইলাম, এরপর বললাম যে একটু চেক কর। ও চেক করে দেখলো যে হয়ারাস তার আগে আমি আমার বাচ্চাটা চশো দাঁড়ায় আছি, আমার বউরে নিয়ে ওই যে চেয়ারম্যান সেন্টারে বসাইছে। এটা ঠিক করে দেওয়ার পরে আমি বললাম যে সব ঠিক, এখন পরে চেক করলো হ্যাঁ আইসা গেছে, ছেড়ে দিল। এখন আপনি ভাই কূটনীতি, আপনি রেড পাসপোর্ট ধারী, আপনি এটা করলেন। আর না হইলে হয়েছে যে উনি আরেক কাম করতে পারে, এটা হচ্ছে যে বলে না যে নতুন নতুন কি গজালে জানি খালি হাতাইতে ইচ্ছা করে, আয়না দিয়ে দেখে, নতুন নতুন ই গজালে আয়না দিয়ে দেখে, আয়না দিয়ে দেখে। এখন এমন হইতারে যে আমি একজন উপদেষ্টা বাংলাদেশের, আমি কইছি চামার চামুন্ডা, বাংলা পাসপোর্ট লয়ে ঢুকুম, তুই কি করতারস দেখ, এটা হইতারে। কারণ বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে তো ইন্ডিয়ান ইমিগ্রেশন বসে নেই, চেক তো আর ইন্ডিয়ান ইমিগ্রেশন করে নেই, সব তো আমাকে বাংলাদেশি। হেরা তো পাসপোর্ট, স্যারের পাসপোর্ট ভিসা আছে নাই দরকার নাই, স্যার আমনে যান, বুঝেও না বাংলাদেশের ইমিগ্রেশন তো বুঝেও না যে ভিসা লাগবো কি না লাগবো। মন্ত্রী সাহেব যাইতেছে বাবা সাইরা তো, ওনারা মনে ওখানে লাইন আছে, বন্দুক থাকলেও সমস্যা নাই, বাংলাদেশে ইমিগ্রেশনে পিস্তল বন্দুক থাকলে সমস্যা। হ্যাঁ AK-47 রাইফেলের ম্যাগজিন সহ নিয়ে যাইতেছেন গা আপনারা, তখন আপনাকে সমস্যা হয় না। জি রাশেদ হায়দার ভাই সংক্ষেপ শেষ করবেন। জি হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এখন নাটক, এর ভিতরে হয়তো বাংলাদেশে অন্য কোনো কিছু এমন কিছু ঘটতেছে যেটার দিক থেকে দৃষ্টি ফিরানোর জন্য এগুলো একের পর এক এক্স্যাক্টলি দৃষ্টি ফেরানো, যেটা হয়তো আমরা আরো 10 দিন 15 দিন পরে জানবো, যে 1 মাস 2 বছর 2-3 বছর পরে জানবো, যাতে মানুষ এদিকে চোখ না দেয়। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছেও আসি যে আপনাকে যেটা জানতে চাইছিলেন যে ফরিদ ভাই যে সীমান্তে বাংলাদেশি চিহ্নিত করে, অর্থাৎ আমরা কনফার্ম না তারা বাংলাদেশি কিনা, তবে হ্যাঁ কিছু কিছু লোককে আমরা দেখেছি ওদের সাক্ষাৎকার, সেটাতে মনে হচ্ছিল আর কি, সেটা মনে হচ্ছিল, বাট এটা তো আর আদালতি বা কাগজের প্রুফ না। এই এক চাপ সীমান্তে, আরেকটা চাপ এই মাত্র গতকাল থেকে যেটা হলো নেপাল থেকে বিদ্যুৎ, এখানেও মনে হয় একটু নেতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা আর দিল্লিতে এয়ারপোর্ট থেকে ফিরে আসা, এই বিষয়গুলো কি সিগন্যাল দেয়? ভারত কি বাংলাদেশকে হঠাৎ করে কিছুটা চাপে ফেলতে চাচ্ছে? আপনার কি মনে হয়? এতদিন কিন্তু এতটা চাপে ফেলতেছিল এমনটা কিন্তু আমাদের মনে হচ্ছিল না, এখন তো এমনটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় ফরিদ? জামালপুরে একটা গল্প আছে, সম্ভবত আপনাদের অঞ্চলে ওইগুলো চলে, রাশেদ ভাইয়ের ওইখানেও চলে, মনে হয় ফ্রান্সে বাঙালি থাকলে সেখানেও চলে। অবশ্য দুইজন তো বাঙালি না, তার একটা প্রতিবেশী আছে প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান, আর তার পাশে আর একদম ব্যাপার আছে, আর দুইজন অবশ্য বাংলাদেশে কিনা জানি না। তো আমাদের জামালপুরে বাংলা একটা প্রবাদ আছে, খাস বাংলা, কয়
ওগো তুমি কি আমার রাখবা না, কয় শালি কিলো বুঝোস না, বুঝতে পারছেন? তো এটা কি বুঝতে বাদ আছে কারো? কূটনীতিক জ্ঞান যাদের আছে, সরে সরে ক খ যাদের আছে, সবাই বুঝতে পারতেছে। এবিসিডি জ্ঞান যাদের আছে, আপনার ডিপ্লোমেসির উপরে, তারা জানে যে এটা একটা, ভারত আমাদের আন্ডার প্রেসারে রেখেছে। ভারত তো আপনাদের মতো, আমাদের ভারত ইতরের তো শেষ অস্ত্র গালি। এখন বস্তিতে যারা থাকে বা যাদের গালাগালি করে অভ্যাস, তারা তো গালাগালি দিবে, কিন্তু কোনো সভ্য লোক তো আর গালি দিবে না, তারা তাদের কাজ করবে। তো ভারত যখন দেখলো আমাদেরকে, তুমি তুমি আমার সেভেন সিস্টার খায় ফেলা বা কলকাতা 4 দিনে নিবা, হাঁপানি রুগী কাশতে কাশতে এই বক্তব্য দেওয়ার সময় তারা পানি আর ওষুধ দিতে হয়, কাশতে কয় ভারত দখল করবে। লিল্লাখোর, কালকে যদি মাদ্রাসায় লিল্লা দেওয়া বন্ধ করে, মৌলভী সাহেবের পেটে ভাত যাবে না, সেও বলে ভারত দখল করবে। রিক্সাওয়ালারা ভারত দখল করবে, ইনকালাব পত্রিকায় আসে। এই দেশের ছাত্র জনতা পাকিস্তান মধ্যে, তারা 3 দিনের মধ্যে ভারত দখল করে। আবার লিল্লাখোর আরেক মৌলভী হেফাজতের আছে, হেফাজতের নেতা দাবিদার, দেখলেই বোঝা যাচ্ছে আর লিল্লাখোর। সে বলতেছে যে ভারতকে 56তম প্রদেশ, এখন বাংলাদেশ ভারতেরকে প্রদেশ ঘোষণা করবে, আমেরিকার প্রদেশ ঘোষণা করবে। তো এই সমস্ত উন্মাদের সাথে তার কেউ উন্মাদ হবে না। তো ভারত তার মতো সে গেম খেলতেছে। ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। চাণক্য নীতি খুবই মারাত্মক একটা জিনিস। আপনি দেখেন, ভারত যদি শুধুমাত্র ম্যাকিয়াভেলির উপরে থাকতো, এই ভারত ভেঙে যেত আরেকবার। এই 75 বছরে আরো 3বার ভাঙতো। কিন্তু ভারত কিন্তু 47 পর আর ভাঙে নাই, বরং পাকিস্তানটা ভেঙে গেছে। কারণ তারা চাণক্য নীতিকে ফলো করে। আর এখন যারা ক্ষমতায় আছে, তারা তো শতভাগ চাণক্য নীতিকে ফলো করে। এখন যারা ক্ষমতায়, এরা, এদেরকে খামচানো হচ্ছে, চুলকানো হচ্ছে, কিন্তু এরা নাক গলাচ্ছে না এদিকে, কারণ তাদের বহুবিধ কাজ আছে। আমার এলাকায় যখন আমার সাথে ঝগড়া করতো, একদিন এক ছেলে আমার বাড়ির সামনে এসে আমার কলার ধরছে, আমার বাড়ির সামনে। গ্রামের মধ্যে তো জানেন তো, যে যার যার গলির কুত্তা তার সাথে সবচেয়ে শক্তিমান, বাঘর সামনে কিছু না। তা আমার বললো, আরে কিছু বললি না কেন? আমি বললাম, দেখ, আমার বাড়ির সামনে আমার কলার ধরছে, আরে যদি মারি, আরে মারলে কিন্তু আমি জিতবো, জিতলে কিন্তু ঠকবো, আর যদি ঠকি তাহলে কিন্তু আমি ফিনিশড। যে আমার বাড়ির সামনে মেরে গেছে। আর যদি ওদের পিঠাই মারি, মানুষ ও বাড়ির সামনে গেছে ফরিদ, তাই তো পিঠাই। তো বাংলাদেশকে কেন কিছু বলে না ভারত জানেন? সরাসরি যারা যদি পিটায়, বলবে বাড়ির কাছে দুর্বল, তারে মারছে, আমার সাথে আয় দেখ, এগুলো বলবে। এই জন্য ভারত চুপচাপ। আবার আরেকদিন এক ছেলে, বয়স কম, আমাকে সে আমার মা বাবা তুলে গালি দেওয়া শুরু করলো আমার এলাকায়, আমার বাজারে। আমি হা করে তাকায় আছি, এখানে আমার বন্ধু বান্ধব আশেপাশে আছে, আমার কাজিন যাইতেছে, গালি দিল। আমি কিছুই বললাম না। আমার লোকজন বলে, ফরিদ তুই আর একটা থাপড়া, মানে ওজন আয়তন কম, ওই জাহিদ পাড়ার, কষা পাড়ার মতো একটা থাপড়া। তখন আমি নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করি, তখনকার কথা। আমি তো একটা থাপ্পড় দেই, সে 3 দিন আর উঠে দাঁড়াইতে পারবে না। আমি আর কিছুই বলি না। আর আমি গালি তো আমি দেবই না কাউকে, তো মা বাবা তুলে তো আমি কাউকে গালি দেই না। বড় জোর শাশুড়ি তুলে গালি, কেউ যদি আমার মার তুলে গালি দেয়, আমি তার শাশুড়ি নিয়ে গালি দেয়। এটা আমার এলাকার সবাই জানে এবং মজা করে এটা নিয়ে। তো আমি ওই ছেলেকেও কিছু বলি নাই। তো আমার ভাই মনে করেছে, আমার কাজিন, যে আরে বোধহয় রাতের বেলা গলায় পাড়া দিব, এরকম ভাবছে। কিন্তু আমি দেখেছি 3 দিনও আর কিছুই হয় নাই। পরে আমার যে ওর কিছু বললি না কেন, চাষিরে গালি দিল। চাষি আমার যারা তো পাইতো, চাষিরে গালি দিল। আমি তো ভাবছি তুই ওরে সোজা করে ফেলবে। আমি যে, ভাই শোনো, আমার এলাকা, আমার বাজার, তুমি এনে দাঁড়ানো, আমার বন্ধু বান্ধব দাঁড়ানো, আমার আত্মীয় স্বজন, এইখানে আমাকে একটা গালি দিছে, হয় উন্মাদ, না হলে কারো তারা কেউ উস্কাইছে, হলে কোনো পাগলে, তারপরে ওজন আয়তন আমার অর্ধেক, তাহলে এটার পিছনে কেউ আছে, তা আমি তো কারো খাতে ভাড়া দেবো না। আমি তো কোনো বিড়ালের সাথে শুধু বাঘ সিংহে আসুক যাবো। ভারত এইভাবে চুপচাপ আছে। তো ভারত তখন কি তাদের মতো খেলতেছে, কখনো উপদেশটাকে ঘেঁটি ধরে বিদায় করে দিতেছে, কখনো 1.5 কোটি। এখনই দেখছেন কি পুশিন, পুশিনের দেখছেনটা কি? আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই আছে, সময়ের আগে অনেক কিছু বলা যায় না। আর সময়ের আগে বললে কেউ আল্লাহ রলি বলবে, কেউ শয়তান বলবে। তাই কোনোটাই হইতে চাই না, আল্লাহ রলিও বলুক এটাও চাই না, শয়তান বলুক ওটা তো চাবই না। তো আমরা অনেক কিছুই জানি। ভারত কেন ফরিদ ভাই, আপনাকে তো জিন্দা অলি বলে অনেকেই, তো কমেন্টে দেখি হ্যাঁ, দুষ্ট লোকেরা আমার জিন্দা পীরও বলে। এখন জনগণের ভালোবাসা যদি শয়তানা বলে, কিছু করার নাই। আর তো জিন্দা পীর বলে। যাই হোক, আবার ভাই আমার ওই যে আমির হামজার মতো আবার টাটকা অলি বললেন না, আমি মাপ চাই, ওই অলি আমি হইতে পারবো না ভাই। ওইরকম জামাতি টাটকা অলি জিন্দা পীর কেউ যেন না বলে। যাই হোক, যেটা বলতেছিলাম, ভারত, আপনি দেখেন সীমান্তে, আপনি বললেন যে প্রমাণিত নয়, মানে আপনি একটা, যেহেতু আপনি এডিটর, আপনি ওই ভাষাতেই কথা বলবেন আমরা জানি। আপনি এখন আলোচক বা সমালোচক হিসেবে আসেন নাই, আপনাকে এই ভাষাতেই কথা বলতে হবে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি
বাংলাদেশি নাগরিক বাংলা ভাষায় কথা বলতেছে, তাদের ঠিকানা বলতেছে, বাপ দাদার নাম, শ্বশুর শাশুড়ির নাম, চাচা ভাতিজার নাম সব বলতেছে, তাদের ভাষাতেও, চেহারাতেও, পোশাকে সবকিছুই বলতেছে। আর বাংলাদেশি আপনি বলতেছেন যে প্রমাণিত হয়নি আদালতে। তা 12 লক্ষ রোহিঙ্গা যে নিলেন, এটা তো প্রমাণিত হয়েছে না এরা যে বাংলাদেশি? এটা তো বোধহয় প্রমাণিত হয়েছিল মনে হয়, তার জন্য বোধহয় নিয়েছেন। আচ্ছা, ওটাও বাদ দিলাম। ওই যে সৌদি আরবে যে 70,000 পাসপোর্ট দিলেন রোহিঙ্গাদের, বার্মা রোহিঙ্গাদের, ওরা নিশ্চয়ই আপনার বাংলাদেশি, তাই না? ওইটা বোধহয় আদালতে প্রমাণিত ছিল। মানে ভারতকে আমি বারবার বলি যে নরম মাটি পাইলে বিলাই সেখানে হাগে, নরম মাটি পাইলে বিলাই সেখানে খামচাখামচি করে, কোনো পাকা বাড়িতে বিলাই খামচাখামচি করেন। তো ভারত হইল কি জানেন, বড় দেশ, তারপরে সনাতনী দর্শনটাই হচ্ছে তারা আপোষকামী, ধৈর্য ধরে, দীর্ঘমেয়াদী চিন্তা করে। মানে এরা সহজে কোনো ঝগড়া ফেসাতে যাইতেছে না। তাদের দর্শনটাই এরকম, সনাতনী দর্শনটা এরকম, বৈদিক দর্শনটা এরকম। দেখেন না 800 বছর আরব তুর্কি কই থেকে কই কয়েক 2-4টা টাকায় তরবারি ঘোড়া নিয়ে এসে 10-12 হাজার এসে পুরো ভারত দখল করে ফেলে। মানে এরা কত সরল এখন বুঝতে পারছেন তো? আপনি সৌদি আরব যান না দেখি 10-12 হাজার নিয়ে দখল করতে, আপনি তুরস্ক যান না 10-12 হাজার নিয়ে দখল করতে পারবেন? পারবেন না। কিন্তু ভারতে সেটা পারা গেছে কেন? ইতিহাস কি বলে? 20,000 12,500 লোক আইনে 12,500 লোক আইনে 50,000 লোদি বাহিনীকে হারাই দিছে বাবর। মানে এরা কত উদাসীন। আসলে উদাসীন না, শুধু বৈদিক দর্শনটা এমন। যেমন আমি 5 বছর আগে মানুষের সাথে না রাগ করতাম, এখন করি না, কারণ বৈদিক সাহিত্য দর্শন চর্চা করি, ওগুলো প্রভাব পড়ে মানুষের উপর। তারপর আগে কোনো কিছু রাগ উঠতো, এটা করবো ওইটা করবো, ওরে থাপড়া মোরে মারবো, এগুলো মনে হইতো 20 বছর আগে। কিন্তু চাণক্য নীতি পড়ার পর আমি জীবনে কারো গায়ে হাত দিই নেই। কিন্তু যদি আমার সাথে কেউ লাগে, তার কিন্তু মায়ের হাঙ্গা না, শাশুড়ি হাঙ্গা সহ দেখাই দিই। এবং এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আমার একজন উস্তাদ আছে, শুনে চাণক্য নীতি কাকে বলে। আমাকে আমাকে একজন ছেলে, তরুণ, আমার বয়সের তখন অর্ধেক, আমাকে একটু বেজ্জতি করে। আমি খুব আশাহত হই, মনক্ষুণ্ণ হই, ছোট হয়ে যাই। তো আমার যে মেন্টর ছিল, আমার গুরু, গুরু সবসময় চাই গুরু বিদ্যা, গুরু থাকা কিন্তু ভালো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গুরু বিরাট উপকারী। গুরু শিষ্য সম্পর্ক কিন্তু মারাত্মক। গুরু কিন্তু শিষ্যর জন্য জান দিতেও পারে, নিতেও পারে। শিষ্য গুরুর জন্য জান দিতেও পারে, নিতেও পারে। তো আমার গুরুরে বললাম, তোর মন খারাপ কে? তুই তো এমনি চেহারা কালো, আর চেহারা কালো দেখা যায় কেন? আমি বললাম, ভাই এই ঘটনা। তুই কি চাস? আমি বললাম, কিছুই চাই। আমি কি বলবো, পারতাছি না তো। তার পিছনে রাজনৈতিক ক্ষমতা, পুলিশের ক্ষমতা, গায়ে গতর তো পারবো, এক বক্সিং মারলে 7 দিন বিছানাতে উঠতে পারবো না, এটা তো পারি, কিন্তু পরে তো সামলাইতে পারবো। সে আমার মনটা খারাপ। 15 দিন পরে দেখি তার ভাই চাচা বাপ কেউ এলাকায় নেই। আমি কই গেল? আমার গুরু এমন রাজনীতি চালাইছে, তার জিনা হারাম করে দিয়েছে এলাকায়। কিন্তু সে সে যেটা করছে এটা কেউ আজ পর্যন্ত জানে না। আজকে আপনাকে বললাম। আমিও যাই বলি, ভাই কি? আমি কিছু ভাই ওদের তার দেখি না। আমি তো জানি না। 10 বছর পরে বলছে যে ওদের এলাকা ছাড়া করছেন তিনি, তাদের রাজনৈতিক পথ খেয়েছেন তিনি, আমার গুরু মেন্টর। এটাকে বলে চাণক্য নীতি। সে কেউ জানে না যে আজকে আপনাকে বললাম, আজকে ওই বদমাইশ গুলো জানলো, তারা এখন কেউ কেউ আমার বন্ধু। তারা আজকে জেনে গেল, আপনার কথাতে জেনে গেল যেটা আমার উস্তাদে করেছিল। তাহলে বুঝলেন, এটাই হলো চাণক্য নীতি। জানতেই পারবে না কি ঘটে গেল, জানতেই পারবে না। পাকিস্তানকে কি করেছিল 71-এ? পরিকল্পিত ভাবে ভারতের উপরে হামলা করেছে। সেই হামলার ছক আঁকছিল ভারত। ছক করে ভারতের উপর হামলা করে আন্তর্জাতিকভাবে বৈধতা নিয়েছে পাকিস্তান আক্রমণ করার। বাস, বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে ভারত সেনা, ভারতীয় সেনা। তো এটা হচ্ছে রাজনীতি। তো পাকিস্তান ওই খেলাটাই খেলতেছে, কিন্তু পাকিস্তানের তো চাণক্য নীতি নাই। তাদের হলো হুইস্কি জেনারেল। সবগুলা উপরে উপরে বলে তেরা মেরা রিস্তা কিয়া লাই লাই লাল্লা, কিন্তু সবগুলোর নাম হলো, কারো নাম হুইস্কি জেনারেল, কারো নাম ব্রান্ডি জেনারেল। আপনি দেখেন পাকিস্তান, জিন্নাহ, মুসলমান, ইসলামী প্রজাতন্ত্রের জনক, সে কার সাথে প্রেম করতো? হিন্দু মানুষের সাথে, পরে বিয়ে করছে মেয়ের বয়স। আল্লামা ইকবাল হিন্দু মানুষের সাথে প্রেম করতো, এটা জানেন? লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরাট ইসলামী নেতা। এরা কার সাথে পীড়িত করছে একটু খোঁজ নিয়ে। এই 3 জনই মহান নেতা পাকিস্তানিদের দৃষ্টিতে, মুসলমানের দৃষ্টিতে 3 জনই অবৈধ সম্পর্ক ছিল নারীদের সাথে। তো এগুলো প্রতি এই ব্র্যান্ড, আর ইয়া টিক্কার যে জিয়াউল হক, এগুলো ব্র্যান্ডি জেনারেল, সবাই জানে। হুইস্কি জেনারেল সবাই, তাদের পাকিস্তানিরাই বুদ্ধিজীবীরা এগুলো লিখছে, তারা হুইস্কি জেনারেল, ব্র্যান্ডি জেনারেল। তো তারা পারবে ভারতের সাথে? দেখেন না, বিনা গুলি, বিনা বোমা, বিনা বিমান হামলা, বিনা যুদ্ধে পাকিস্তানকে ভিখারিস্তানে বানিয়ে দিয়েছে। তো বাংলাদেশ পাকিস্তানের ছোট ভাই, পারবে ভারতের সাথে? তো ভারতের সীমাতে যেগুলো ঘটতেছে, আপনি আদালতের প্রমাণ দেখান, আইন দেখান। বার্মার ব্যাপারে তো আইন দেখালেন না। ভারত চুপচাপ আছে মানে এই না যে আপনি জিতে গেছেন। ধরেন আমাকে 10 বছরের একটা শিশু আমাকে প্রতিদিন থাপড়ায়, খামচা মারে, ডেল মারে, ক্রিকেট বল দিয়ে মারে, ব্যাট দিয়ে মারে, ওকে আমি ক্ষমা করে দেওয়া মানেই কি সে আমার চাইতে শক্তিশালী? কারণ 10 বছরের শিশু,
ওরে চরমাল ওর বাপ সহ করে যাবে, একবার হাটপিল হয়ে যাবে। কিন্তু আমি তো যাবো না ওই 10 বছরের শিশুর সাথে। কিন্তু যদি আমার চোখে খোঁচা মারে তখন আমি বসে থাকবো? তখন তো ঘেটি ধরে একটা, মানে আমাদের জামালের ভাষায় বলে চেঙ্গা মারা বলে, এক চেঙ্গা আমার মোর বাপ সহ যমুনা নদী পার হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশের কপালে তাই আছে। এই ভারতের সাথে আমরা যেগুলো করতেছি, পাকিস্তান চাচ্ছে যুদ্ধ হোক, তুরস্ক চাচ্ছে যুদ্ধ হোক, যেটা আপনার চ্যানেলে বহুবার বলেছি যে পাকিস্তান এবং তুরস্ক প্ল্যান করেছে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও। আমার সাথে রাশেদ ভাইয়ের শত্রুতা, কিন্তু আপনি হলেন বাঘ, আপনারা মারতে তারা আমি পাঠাবো। দুইটাই আমার লাভ। আপনি যদি মরেন বাঘ মূল্য লাভ, রাশেদ ভাই মূল্য লাভ, দুই দিকে আমার লাভ। পাকিস্তান আর তুরস্ক এই কাজটা করতেছে, বাংলাদেশ এটা বুঝতে পারতেছে না, কারণ আকল তো কম। এমনি মুসলমান, আমরা মুসলমানদের এমনি আকল কম থাকে আল্লাহ দিলে। আল্লাহর আমাদের পৃথিবীর যে দেশে যাবেন মুসলমানদের সবকিছু বেশি, বাচ্চা বেশি, কাচ্চা বেশি, বউ বেশি, দাসী বেশি, বলৎকারী বেশি, ঠিক আছে, সবকিছু বেশি, শুধু আকলটা আল্লাহ একটু কম দিছে। এটা আল্লাহ কম দেয় নাই, মানে আমরা এটা ব্যবহার করি কম, কারণ আকল তো পৃথিবীতে সব মানুষের সমানই, ঠিক আছে, ব্যবহারের উপরে নির্ভর করে। এই যে আমি কথা বলতে পারি, আকল এই দিকে ব্যয় করছি, আরেকজনের আকল আছে সে আরেক দিকে ব্যয় করবে। আপনি উপস্থাপনা আমার উপস্থাপনায় দেন, আমি তালগোল পাকায় ফেলি। ওই যে আরপি স্টেশনে যাই, আমি এত বলতে পারি, উপস্থাপনা মনে করেছিলাম খুব সহজ কাজ, এত সহজ না। পৃথিবীর কোনো কাজই সহজ না, কোনো কাজই করে। আপনি চুপ করে বসে আছেন, মনে হয় যে উপস্থাপক তো চুপ করে আছেন, না, এটা কঠিন কাজ। আমাকে আপনার এখানে দেন উপস্থাপনা করতে, আমি আওলাই ফেলবো। অলরেডি মাঝে মধ্যে গিয়ে এত কথা বলতে পারি 5 ঘন্টা, কিন্তু উপস্থাপনা করতে গিয়ে আওলাই ফেলি, অথচ উপস্থাপক নীরব থাকে। এটাই হলো মেধার ব্যাপার, এটাই হলো ভারত। ভারত চুপ করে আছে মানেই সে অযোগ্য, দুর্বল, আপনি তারে ধ্যান করবেন, ত্যান করবেন। এই দেশের শিশু বাচ্চারা বলে ভারত দখল করবে। বলেন কি বোঝাবেন? ভিকটিম কার্ড খেলা ছাড়া ভারতের সাথে আপনি জিততে পারবেন। এই যে কষা জাহিদ বা পেতিপাড়া জাহিদ, মান্না ভাইয়ের সাবেক পেতিপাড়া, আর এখন একটু প্রমোশন হয়েছে তাই তারা পাড়া বলি। এই যে পাড়া, এটা কিন্তু সে নিশ্চিত থাকেন আপনি, এটা কোনো না কোনো গোয়েন্দা সংস্থার পরামর্শে এই বাটপাড়িটা সে করেছে, ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে। তবে এই বিতর্ক সে আসলে ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে, বিএনপির পক্ষে না বিপক্ষে, না কার পক্ষে কার বিপক্ষে, এটা কিন্তু আমরা বুঝবো। ফরিদ ভাই এই ঘটনায় ভারতের এখন যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার আছেন, ওনাকে সচিবালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই তথ্যটা হলো সর্বশেষ ফরিদ থেকে। ঠিক, হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু এটা চুলকায় ঘাও বানায়, চুলকায় ঘাও বানায় মলম দিলে তো লাভ নাই। আপনারা কে বলছিল লাল পাসপোর্ট ছাড়া যাইতে? কে বলছিল? বলতো আপনি ডাউন যদি তুলে দেন তাহলে তো কেউ তো আপনাকে, ভলিবল তো খেলেছেন বা ব্যাডমিন্টন খেলেছেন, কম বা অন্তত হয় ব্র্যাকেট খেলেছেন জীবনে একবার দুইবার হইলো। তো আপনি যদি ডাউনটা তুলে দেন সামনে থেকে, তাহলে আপনার প্রতিপক্ষ কি করবে? কারণ আপনি তো দুইবার টাচ করতে পারবেন না, আপনার যে বলটা থাকবে, তাই না, ফ্লাওয়ারটা আপনি দুইবার টাচ করতে পারবেন না। ভলিবলও তা পারবেন না যখন এইবার আসবে, তাহলে আপনার তো ডাউন মারবেই। তো এখন ওই যে আমাদের জামালপুরে জালা একটা কথা আছে, কি বলে, হয়ে গেলে আর হাইকোর্ট করলেও ফিরে না। ঠিক আছে, এগুলো হাইকোর্ট করলে আর ফিরবে? বাংলাদেশে যা বেজ্জতি হওয়ার হয়ে গেছে। তবে এখানে গেম হয়েছে, এর পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে কিছু না কিছু ভাই ঘটেছে, যেটা আমাদের রাশেদ ভাই বললেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা কারোরই ভুল না, না ভারতের ভুল, না ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, না জায়েদ পাড়ার ভুল না, এগুলো পরিকল্পিত ভাবে করা হয়েছে। এটা আমরা হয়তো 1 মাস 2 মাস 10 দিন বা 1 বছর 2 বছর পরে জানবো যে এই ঘটনার বিহাইন্ড দ্য স্ক্রিনে কি ছিল। এটা আমরা পরে জানতে পারবো, এর আগে আমরা জানতে পারবো না, এটাই স্বাভাবিক। তবে যে ডাকাডাকি করে এখন আপনি ঘাও বানায় মলম দেওয়ার দরকার আছে? দরকার কি ভাই, ঘাও বানায় না, মলম লাগবে না। এখন আপনি ভারতের কূটনীতিকদের ডাকতেছেন, ভারতের কাছে আপনি নিন্দা জানাইতেছেন বা কৈফিয়ত তলব করেছেন। আমার মতে জাহিদ পাঠার কানে ধরে কৈফিয়ত নিতে হবে, তুই বেটা লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন, এই কৈফিয়ত আগে দে, তাহলে তো যে ভেজাল মিটে যায়। আপনি আরেকজনের দোষ দিবেন, আপনার পোলা রাস্তার মধ্যে সবার সামনে গাজার কল কিনে ঘুরবে, তো মানুষ তো চটকানা 2-1টা দিবেই। আর আপনি যদি পরে বলেন যে জাহিদ সাহেব, যে ফরিদ সাহেব, রাসেল সাহেব, আমার পোলারে থাপড়া দিলেন কেন? আপনার পোলারে কে বলছে বাজারের মধ্যে গাজার কল কিনা টানাটানি করতে? গাজার কলকি আপনার ঘরে বয়ে খালি দিত, আমরা কেউ দেখতাম না, গন্ধ শুনে বলতাম শুধু মাসুদ সাহেবের পোলা গাজা করে, এই পর্যন্তই বলতাম, চটকানা তো দিতে পারতাম না। তো আপনি চটকানা খাওয়ার ব্যবস্থা করেছেন, চটকানা তো খাবেনি। এটা স্ট্রিট পিপলের ভাষায় বললাম, এটা তোর ভাষা না, এটা হলো কূটনৈতিক ভাষায় না। আর কূটনৈতিক ভাষায় যদি বলি যে আপনি যদি স্বেচ্ছায় ভুল করেন,
আপনার ভুলের দায় অন্য কেউ নেবে না। কারণ বিশ্ব রাজনীতিতে আপনি ঘরে যাহা ইচ্ছা তাই করেন। আপনি ঘরের বউয়ের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বাইরে তা করতে পারবেন? আপনি বউ পোলাপানের সাথে যে ব্যবহার করেন, বন্ধুর সাথে যে ব্যবহার করবেন, বাইরে তা করতে পারবেন? এই যে দেখেন, আপনি এখন উপস্থাপক, আপনি এখন বক্তা না, আপনি চাইলেও ইচ্ছা থাকলেও কথা বলতে পারবেন না। আর আমি এখন ইচ্ছা থাকলে উপস্থাপনা করতে পারবো না। রাশেদ ভাই আর আমি চাইলে উপস্থাপনা করতে পারবো না, কারণ উপস্থাপক আপনি, যার যে ক্যারেক্টার সেটা তো আপনাকে, সেই চরিত্রে তো আপনাকে অভিনয় করতে হবে। তা আপনারা বানাইছে উপদেশটা, আপনি ছিলেন বুটকালাই, বুটকালাই থেকে তারা রহমান সন্দেশ বানাইছে, তা আপনি বুটকালাই থেকে সন্দেশ বানাইছে, একটু অভিনয় করেন রে ভাই। আমারও যদি কালকে এরকম বড় পদে দেয়, আমার আচার আচরণে পরিবর্তন হতে হবে না? এই যে যেভাবে কথা বলি, আমি কিভাবে তখন বলতে পারবো আমার ভাবির পোলারা কি করে, কোথায় আমার ভাবির পোলারা, এগুলো বলতে পারবো যদি আমার আপনি এমপি বানাই দেন, মন্ত্রী বানাই দেন, উপদেষ্টা বানাই দেন, বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে দেন, বা রাষ্ট্রদূত বানান, আমি কি বলতে পারবো আমার ভাবির পোলারা কোথায়? তখন আমার ভাষায়, আচরণে, চেহারায়, পোশাকে, কথায়, ভাষায়, টোনে পরিবর্তন আনতে হবে। আমি এখন টকশোতে আছি, আমি কি এখন জনসভায় যে ভাষণ সেটা দিতে পারবো? আমি তো এই এর চেয়ে বেশি বলতে পারি জনসভায়। তা আমি কি এখানে জনসভার ভাষণ দিব? আবার যখন আমি জনসভায় যাবো, আপনার মতো আমি টকশোর এই পিরিতের আলাপ করবো, তখন তো আমাকে সেই টোনে বলতে হবে। যার যার যেখানে মঞ্চে যার যে অভিনয় লেখা আছে, যার যে ক্যারেক্টার আছে, সেইভাবে আপনাকে অভিনয় করতে হবে। আপনি ভুল জায়গায় করলে তো হবে না। বাইতুল মুকাররমে আমরা তিনজন যাই যদি বলি আমি আব্দুল মালিক সাহেব পড়াইছি আজকে জুম্মা নামাজ আমরা পড়াবো, আমাদের তো জুতা বেটা করবে। তো এগুলো মনে রাখতে হবে ভাই। আর যেটা সর্বশেষ হলো যে, আপনি নেপাল নিয়ে একটা কথা বলছেন, ওটা দিয়ে শেষ করি। সেটা হলো, ভারত কি আপনার কাছে হাঙ্গা বইছে যে আপনার বাড়ির উপর দিয়ে আপনাকে কারেন্ট দিতেই হবে, টাকা দিলেই? এটা আপনার কারা কইছে? কোন জায়গায় আপনার সাথে ভারত দলিল করছে? 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করায় আপনার দেশে মুক্তিযুদ্ধ করা একটা দেশ বানাই দিল, তার নাম মুখে নিতে আপনি ব্যথা পান। আর ভারতের ঠেকা পড়ছে যারা আপনি সারাদিন গালি দিতেছেন, যাহা মন চায় তাহাই, তার নেতাদের গালি দেন, তাদের এত ঠেকা পড়ছে। অন্য আপনার, আপনার 14 গোষ্ঠী, আপনার ভাই বাইসতে, আপনার পোলা মেয়া সহ আমার সারাদিন গালি দেয়। আর আমার বাড়ির উপর দেয় এটা আপনি ডিশ লাইনের তার আনবেন, আমার বাড়ির উপর দিয়ে আপনি ওয়াইফাই এর তার নিয়ে আসবেন। এত ঠেকা পড়ছে আপনার সাথে আমার, আপনার এত মরদ, আপনি রাস্তাতে ঘুরায় আরেক জায়গাতে 1.5 মাইল দূর আপনি নিয়ে আসেন। মায়ের ফরিদ পেটের ভাই, ভাইরে, ফরিদ ভাই, মায়ের একটা পেটের কমেন্ট ভাইরে, দেই, জি দেখেন, একটা কমেন্ট দেই। আমাদের দর্শক বলছেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো লাইন না থাকায় ভারতের গ্রিড ব্যবহার করতে হয়। ফলে ভারত নির্ধারিত নিয়ম ও গ্রিড ক্ষমতার মধ্যেই এই বিদ্যুৎ বাণিজ্য পরিচালিত হয়। আবার তিনি আরো বলছেন, নেপালের জলবিদ্যুৎ পেতে ভারত ও বাংলাদেশের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে, যার অধীনে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। এটা হচ্ছে মূলত তথ্য, একদম অথেন্টিক। এটা দর্শকের কমেন্টে উঠে আসছে এবং এটা আমি যাচাই করে দেখেছি, এটা ঠিক আছে। জি উনি ঠিকই বলেছেন, কিন্তু আরেকখান দুইখান কথা আছে। যত চুক্তি আপনি করেন, কেউ যদি মনে করে আমার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বা আপনার সাথে আমার সম্পর্ক যখন তখন বাতিল করতে পারে। বাংলাদেশের সাথে তো এখনো চুক্তি আছে, আপনি বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশে জায়গা দিতে পারবেন না, আপনি মানছেন? আপনি এখনো বাংলাদেশের চুক্তি আছে ভারতের সাথে, কোন সরকার বাতিল করে নাই, এই ইউনূসও বাতিল করে নাই, তারেক রহমান এসে বাতিল করে নাই, কারো বাবার ক্ষমতা নেই সেই চুক্তি বাতিল করার। বলা আছে যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কোনো সামরিক তৎপরতা, জঙ্গি তৎপরতা চালান, তাহলে ভারত যখন তখন আপনার দেশে সেনাবাহিনী ঢুকিয়ে দিতে পারে। এটা চুক্তিতে এখনো আছে। চুক্তি থাকলেই সব মানে, আপনি মানছেন? আপনি তো ভাবির পোলাদের কথাতে পাকিস্তানকে ঢুকাইছেন, আপনি তো ভাবির পোলাদের আন্দোলনে আপনি আরো বড় বড় মায়ের ভাতারদের ঢুকাইছেন, যারা মায়ের ভাতারের মতো শক্তি, তাদের ঢুকানো হয়েছে। পরাশক্তির কথা বললাম আমি, তাদের ঢুকানো হয়েছে। ভারত চাইলে আপনার উপরে সেনা অভিযান চালাইতে পারে, এটা আমাদের চুক্তিতে আছে। এখন যদি ভারত তা করে, আপনি মানবেন? ভারত যদি বলে আমার সাথে তোমার চুক্তি আছে, সেনা পাঠাবো, মানবেন আপনি? আপনি তো আপনার দেশের 1.5 কোটি লোকই নিতেছেন না। সেনাবাহিনী যদি ঢুকে, চুক্তি হইলেই যে আপনার সাথে চুক্তি হওয়া মানে তো হাঙ্গা বসানো। এটা তো বাংলাদেশ না যে চুক্তি দিচ্ছেন আপনি আমেরিকার কাছে, আপনি মুসলেকে হাঙ্গা বই আসছেন, ওই 60 কোটি টাকার জাহাজ আসছে, যেটা 150 কোটি টাকা বেচত, কাটিং কুটিং করে সেটাকে আপনি আবার ফেরত দিলেন। ভারত তো বাংলাদেশ না, সে চুক্তি করলে আপনার কাছে হাঙ্গা বসে নেই। তো চুক্তি হলেই তো সব হয় না। জাতীয় নিরাপত্তা লেখা থাকে, সব চুক্তিতে লেখা থাকে জাতীয় নিরাপত্তা, সেফটি ফার্স্ট, ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। আমার বাড়িতে যদি আপনার পোলা আগুন লাগায়, আইসে আমার ঘরে আগুন লাগায়, সোফাতে আগুন লাগায়, খাটে আগুন লাগায়, আপনার পোলার আমি যাইতে দিব, আমার বাসায় ঢুকতে দিব, যতই আপনার সাথে আমার খাতির থাক, যতই আপনার সাথে আমার খাতির থাক, দিব আপনারা? আমি দিব না, আপনি আমার দিবেন? আমার পোলারা যাইতে দিবেন না? যেমন আমার মেয়ে ছোটবেলা
এর বাড়িতে গিয়ে ওর শাড়িতে আগুন লাগাই দিত, ওর প্যান্ট আগুন, চুলার আগুন নিয়ে শরীর ডুবে দিয়ে দিত। আমার বাচ্চারা মোটামুটি একরকম মানে সবসময় একজন পাহারা রাখতে দিত। আমার বাচ্চাটাকে ঘরে ঢুকতে দিত না, জানে যে ঘরে আগুন লাগাবে। তো এগুলো তো এগুলো তো জাতীয় নিরাপত্তার অংশ। তো আপনাকে কে এগুলো কার টাকা পড়ছে এ করবে? ভারত আপনার কাছে হাঙ্গা বুঝে নাকি সারাদিন গালি দিবেন? সেই ভারতের বিরাট মানে ভারত আপনার কাছে এত দয়ার ভিক্ষা আপনাকে ভারতকে নিতে হবে যে কোন দেশ থেকে কি আনবেন সব আপনাকে দিতে হবে। অপেক্ষা করেন কয়েকদিন পরে কারেন্ট তো দূরের কথা, আকাশপথ বন্ধ হয় কিনা, এই জন্য অপেক্ষা করতে থাকেন। বুঝতে পারছেন? এই জন্য অপেক্ষা করেন। জি ফরিদ ভাই, ফরিদ ভাই আমি রাশেদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। সেটি হচ্ছে রাশেদ হায়দার ভাই দুবাইতে সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন, যে শোনা গেছে। আমাদের সংসদে এই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আলোচনা করেছেন। এখন বিষয় হলো তাকে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনবেন, 30 দিনের মধ্যেই এই ফাইল সাবমিট করবে বাংলাদেশ, এই ধরনের তথ্য আমরা পাচ্ছি। এর মধ্যে আসলেই কি তাকে বাংলাদেশে ফিরে আনা সম্ভব হবে? দুবাইতে তো অনেকেই থাকে, যেমন দাউদ ইব্রাহিম, বিখ্যাত ভারতের যার নাম আমরা ছোটবেলা থেকে শুনতাম, সেও তো দুবাইতেই ছিল। ভারত কি তাকে নিতে পেরেছে? ভারতের অনেক বড় বড় ক্রিমিনাল দুবাইতে অবস্থান করে, ভারত তাদেরকে নিতে পারেনি। বাংলাদেশেরও অনেক অপরাধী দুবাইতে আছে, তাদেরকে বাংলাদেশ কখনো কি ফিরিয়ে আনতে পেরেছিল? রাশেদ হায়দার ভাই। কয় সারা রাত রামায়ণ পইরা সকালে উঠা কয় সীতাকার বাপ। শিলং সালাউদ্দিন কইছে যে ইয়েরে নিয়ে আইব, কারে? বেনজিরকে নিয়ে আইব। শিলং সালাউদ্দিনের আগে এইটা জিজ্ঞান যে স্যার আপনি তো 6 বছর ভারতের শিলংয়ে পলাইয়া আছিলেন, রাজকীয় আলে আছিলেন, আপনার তো আওয়ামী লীগ সরকারও আনতারে নাই, আপনি এখন কেমনে আনবেন তারে? এর আগে জিসান আর আরাফ রহমান এই দুইজনেরই আনতারে নাই, কারণ একজনের নেপালের পাসপোর্ট আর একজনের ভুটানের পাসপোর্ট। আরাব খান। হ্যাঁ, আর এই বেনজিরের ব্যাপারে যেটা বলা হচ্ছে ওনার তো পর্তুগিজ পাসপোর্ট, আবার দুবাইয়ের 10 বছরের গোল্ডেন ভিসা আছে। এখন দুবাই যদি কোনো কারণে এই লোকেরা ফেরত দেয়, কালকে ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে হয়ে যাবে যে দুবাই আসলে আর সেফ হ্যাভেন না। পৃথিবীর সমস্ত দুর্নীতির কালো পয়সা একসময় যাইতো কোথায়? সুইস ব্যাংকে। কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে যার কালো পয়সা এটা মরে গেলে সব শেষ, সুইস সরকারের যাইতো গা। এখন দুবাইতে যে আপনি মাসুদ সাহেব বাংলাদেশে বৈশা এমন এমন লোক আছে যে আপনি 2 লাখ দিরহাম বাংলাদেশে বৈশা দিবেন, দুবাইতে আপনার নামে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হয়ে যাবে। 10 দিনের ভিতরে ওরাই ব্যবস্থা করে দেয়, আপনার আছে। সরকার একটা জায়গা দিছে যে কালো টাকা ব্ল্যাক মানি নিয়ে আসো। দুবাই গভর্নমেন্ট জানে না এই টাকা কোত্থেকে কিভাবে আসে। আর সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন? আওয়ামী লীগ সরকার না বলে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরকারের সব কাম ভালো, তো এই বেটার বিরুদ্ধে মামলা সব তো আওয়ামী লীগ সরকারের আমলে। তাহলে সে আমলের মামলা এগুলো কেমনে ভালো হয়ে গেল, তারা ধরে আনতে হইব। দুবাই গভর্নমেন্ট এখন যে চালাচালি চলতেছে ফেরত আসবে না। এবং আমার কাছে যাই নিউজ আছে তাতে এটা যে গতকালই সে আবার তার বাসায় চলে গেছে, এটা নিচে নিয়ে ওনার বাসায় চলে গেছে গা, কিছুই হবে না। কারণ কি হবে? মিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট আছে। যদি আমাদের সালাউদ্দিন সাহেব বইলা কথা সত্য হয় যে লক্ষ হাজার কোটি টাকা ওইখানে আছে, কোথায়? দুবাইতে। তো দুবাই কি সোনার ডিম পরা হাঁস কি কেউ কোনোদিন ভাই জবাই দেয়? রাইখা দিব, কারণ ব্যবসা চলতো না, ব্যবসা বাণিজ্য সব বেচা দিব, চলে যাইব গা, ছাইরা দিব। সুতরাং এটা আনতে পারবে না, কারণ পর্তুগালের ভিসা ওনারে ফেরত দিতে হলে পর্তুগাল দিতে হবে। এখন লেখা যাবো ন্যাশনালিটি নিয়ে যে এটা কোন দেশের। আপনি তো কইছেন বাংলাদেশের, চেহারা শুরুত বাংলাদেশ, কিন্তু পাসপোর্টে তো অন্য দেশ। কি করবেন? কোন উপায় আছে? উপায় নাই। ওনারা পর্তুগাল ফেরত দিতে পারে, ডিপুট করলে পর্তুগালের দিকে ডিপুট করবে, তাও করবে না, কোনো কিছুই করবে না। এটা যেমন আছে এটা, ওই যে আমি কিছুক্ষণ আগে কইলাম যে এমন কোন একটা কিছু ঘটতেছে বাংলাদেশের ভিতরে যার সমস্ত কিছু যাতে আপনার নজর না দেন, সেই জন্য এদিকে অমুকরে আনে, এদিকে কষা ধরা খায়, ওইদিকে মশা মারে, ওইদিকে বর্ডারে যায় আমাকে বিজিবি কয় এই তুমি গুলি চালাইলে আমি গুলি চালাইয়া তোমাকে ব্রাশ করে ফালাই দিব। আর এগুলো খুব জোরে জোরে টিভিতে দেখাইতেছে। কষা জাহিদের সাথে অরিজিনালি কি হয়েছে এটা পত্রিকালারা লেখে না কেন?
কারণ কয়ে বাবারে তথ্য উপদেষ্টা আবার অরিজিনাল কথা লিখে দিলে হয়তো দেখা যাবে পত্রিকার ডিক্লারেশন বাতিল, বিপদে পড়া যামুকা, ওইটা লেখিস না। এই সে মূল কাহিনী। সুতরাং ফেরত আনতে পারবে না, এটা গ্যারান্টেড লেখা রাখেন, কখনোই সম্ভব না। জি রাশিদ, আমি আপনার সাথে যুক্ত করতে চাই, ফেরত আনতে পারবেও না, দুবাই ফেরত দিবেও না। কারণ পৃথিবীর যত ব্ল্যাক মানি সব চলে যায় দুবাই আর হচ্ছে তুরস্কে। তুরস্ক আর দুবাই যদি একজন বেনজির আহমেদের সাথে এই আচরণ করে, মানে আমি বেনজির আহমেদ ভালো মন্দ এই প্রশ্নে যাচ্ছি না, অর্থাৎ একজন ব্যক্তির সাথে যদি এই আচরণ করে তাহলে পৃথিবীর সব মানি চলে যাবে। কারণ দুবাই এবং তুরস্কে টাকার কৈফিয়ত চায় না আপনি কই থেকে আয় করেছেন। আরেকটা প্রশ্ন আমার বেনজির আহমেদ সম্পর্কে,